অবশিল্পায়ন মানে শিল্পায়নের উল্টোটা মানে বিপরীত দিকটাকে আমরা বলি অবশিল্পায়ন। যখন শিল্পায়নটা ধ্বংস হয় তখন তাকে আমরা বলি অবশিল্পায়ন। দেখো শিল্পায়নের আগে অব কথা লেখা আছে, অর্থাৎ শিল্পের অধোগতি। দেখো ড্যানিয়েল থার্নার বলে একজন মার্কিন গবেষক, তিনি বলছেন যে অবশিল্পায়ন হচ্ছে শিল্পের অধোগতি, অর্থাৎ শিল্পায়নের বিপরীত অবস্থা। আমরা কিভাবে বুঝবো যে শিল্পায়নটা হচ্ছে না, এখানে অবশিল্পায়ন হচ্ছে? সেটা বোঝা যাবে যখন একটা দেশে মানুষ, বেশিরভাগ সংখ্যক মানুষ যখন কৃষি ক্ষেত্রে ভিড় জমাবে এবং শিল্প ক্ষেত্রে ভিড়টা কম করবে, অর্থাৎ শিল্প ক্ষেত্রে নিয়োজিত যে মানুষ তার তুলনায় কৃষি ক্ষেত্রে নিয়োজিত মানুষের সংখ্যা যখন বেশি হবে তখন তাকে আমরা বলবো অবশিল্পায়ন। তো ভারতবর্ষের প্রেক্ষাপটে এই অবশিল্পায়ন হয়েছিল ইংরেজরা আসার পরে। কেন হয়েছিল? কারণ ইংরেজরা তাদের দেশে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবটা করেছিল, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয়, এটা একটা প্রশ্ন। কেন হয়? এবং ইউরোপের অন্যান্য দেশে বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং রাশিয়াতে শিল্পায়ন হয়েছিল, এটা নিয়েও কিন্তু তোমাদের অন্যান্য সেমিস্টারে প্রশ্ন আছে। তো শিল্পায়নটা কাকে বলে এটাও একটু তোমাদের জেনে রাখা দরকার। দেখো, মানুষ দৈহিক শ্রমের পরিবর্তে যখন যন্ত্রের সাহায্যে মানুষ যখন কোনো কিছু উৎপাদন করে এবং অল্প সময়ে বেশি উৎপাদন, তখন তাকে আমরা বলি শিল্পায়ন। তো ইংল্যান্ডে এরকম শিল্প বিপ্লব হয় 1830-এর দশকে, এবং ইংল্যান্ডে উৎপন্ন যেসব পণ্য সামগ্রী সেগুলো ইংরেজ বণিকরা ভারতবর্ষে আনে এবং ভারতবর্ষের বাজারে বিক্রি করে। এর ফলে এদেশের যেসব কুটির শিল্প ছিল সেই কুটির শিল্প এই শিল্পের সাথে তারা পাল্লা দিতে পারেনি। ফলে এই দেশীয় যারা তাঁতি বা যারা কুমোর কামার এই শিল্পীরা তারা বেকার হয়ে পড়ে, তারা কর্মচ্যুত হয়ে পড়ে, কারণ এই অসম বাণিজ্যে তারা এটে উঠতে পারেনি। এছাড়া অন্যান্য অনেক কারণে এই দেশের শিল্প কিন্তু ধ্বংস হয়ে যায়, মানে কুটির শিল্প। তাই এই যে দেশের শিল্পকে ধ্বংস হয়ে গেল বা ইংরেজরা ধ্বংস করে দিলেন, এটাকেই বলা হচ্ছে অবশিল্পায়ন। যদিও অবশিল্পায়ন হয়েছিল কিনা এটা নিয়ে অনেক বিতর্ক আছে। একজন মার্কিন গবেষক ডেভিড মরিস এবং ড্যানিয়েল থার্নার এবং আরো অনেকে বলছেন যে অবশিল্পায়ন ভারতে হয়নি। তার জন্য তারা অনেক কারণ দেখিয়েছেন, এটা আমরা আলোচনা শেষে ব্যাখ্যা করব। এবং তিনি বলছেন যে ভারতবর্ষে যে অবশিল্পায়ন নিয়ে যে কথা বলা হয় যে ইংরেজদের শাসনের ফলে এদেশে অবশিল্পায়ন হয়েছিল, এটা একটা মিথ, মানে উপকথা বা লোককথা, মানুষের জনশ্রুতি। এটা আদপে কিন্তু হয়নি। যদিও এর বিরোধিতা করেছেন অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য, বিপিন চন্দ্র, তপন রায় চৌধুরী এবং জাপানি ঐতিহাসিক তরু মাতসুই। তো সেসব বিষয় আমরা পরে আলোচনা করবো। আগে আমরা দেখবো যে অবশিল্পায়নের জন্য প্রপার কি কি কারণ কাজ করেছিল, সেই কারণগুলো আমরা এখানে দেখবো। দেখো, এখানে প্রথম কারণের কয়েকটা পয়েন্ট আমি এখানে মেনশন করেছি। প্রথম যেটা কারণ হচ্ছে মূলধনের অভাব, অর্থাৎ শিল্পায়ন করতে গেলে একটা কলকারখানা বা একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বানাতে গেলে আগে দরকার মূলধন। তো ইংরেজদের হাতে সেই মূলধন ছিল, এবং সেই মূলধনটা তারা কিভাবে বানিয়েছিল? সারা বিশ্ব জুড়ে তারা যে বাণিজ্য করেছিল, যে উপনিবেশে স্থাপন করেছিল, সেই উপনিবেশের ভিতর দিয়ে তারা প্রচুর অর্থ তারা সঞ্চয় করে। সেই অর্থ থেকে তারা আরো বেশি অর্থের জন্য তারা সেই অর্থ শিল্পে বিনিয়োগ করে। অর্থাৎ শিল্পায়ন করতে গেলে দরকার পুঁজি। ইংরেজদের হাতে কিন্তু পুঁজি ছিল, এদিকে ভারতবর্ষের মানুষদের কাছে কিন্তু সেই পুঁজি ছিল না। ফলে পুঁজির অভাবে এদেশে কোনো বড় ধরনের শিল্প বা যেগুলো আমরা হেভি ইন্ডাস্ট্রি বলি সেগুলো কিন্তু গড়ে ওঠেনি এই ব্রিটিশ পিরিয়ডে, কারণ পুঁজির অভাব। এই পুঁজির অভাবের কারণে কুটির শিল্প থেকে বৃহৎ শিল্প কিন্তু এটা পরিবর্তন হয়নি, সেই কুটির শিল্পই থেকে গেছে। এবং একটা সময় এই বড় শিল্পের কারণে কুটির শিল্প কিন্তু ধ্বংস হয়ে যায়। অর্থাৎ মূলধনের অভাব এই অবশিল্পায়নের পিছনে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছিল। পরেরটা দেখো, 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে যে কোম্পানির একচেটিয়া বাণিজ্য। কোম্পানির একচেটিয়া বাণিজ্য মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসার পর 1717 সালে ফারুক সিয়ারের কাছ থেকে একটা ফরমান লাভ করে, যাকে আমরা বলি দস্তক। অর্থাৎ তারা মাত্র বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়। মাত্র 3000 টাকায় তারা এদেশে অবাধে বাণিজ্য করতে থাকে, এবং যারা কোম্পানির কর্মচারীরা ছিল তারাও কিন্তু এই দস্তক দেখিয়ে তারাও বাণিজ্য করত, এবং এই দস্তক তারা আবার বিক্রি করত। আর এদিকে ভারতীয় যারা বণিক ছিলেন, ব্যবসাদার, তাদের কিন্তু যথারীতিতে সঠিক মাত্রায় যে কর বা ট্যাক্স তাদের দিতে হতো। ফলে একটা অসম লড়াই এই বাণিজ্য ক্ষেত্রে দেখা দিয়েছিল, এবং ইংরেজদের এই একচেটিয়া বাণিজ্যের ফলে তারা বেশি সুযোগ সুবিধা লাভ করে এবং তারা বাণিজ্যিক ভাবে ফুলে ফেপে ওঠে। এই জন্য ইংরেজ একজন অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তার একটা গ্রন্থ আছে দ্য ওয়েলথ অফ নেশন। এই গ্রন্থে তিনি মার্কেন্টাইলবাদ যে অর্থনীতি তার ব্যাখ্যা করেছেন, এবং তিনি এই গ্রন্থে বলছেন যে ইংরেজদের যে একচেটিয়া বাণিজ্য, এই বাণিজ্য ব্যবসা বাণিজ্যের পক্ষে ক্ষতিকর, মারাত্মক। তা ভারতবর্ষের বুকে এই ইংরেজরা একচেটিয়া বাণিজ্য করার ফলে
এদেশের বণিকরা ক্ষতিগ্রস্ত হয়, তারা ইংরেজদের সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় তারা এটে উঠতে পারেনি এবং একটা সময় তারা কিন্তু অবলুপ্ত হয়, দেখা দেয় কুটির শিল্পের ধ্বংস। এর পরের পয়েন্ট দেখো, ভারতীয় বস্ত্র শিল্পের ধ্বংস সাধন। তো ইংল্যান্ডের কলকারখানা থেকে প্রচুর পরিমাণে এই বস্ত্র, বিশেষ করে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব হয়েছিল সেখানে কিন্তু বস্ত্র শিল্পের উপরেই শিল্প বিপ্লব হয়, পরে লৌহ শিল্পের উপরে হয়। তা প্রথম যে লিডিং সেক্টর বলা হয়, মানে প্রথম যে শিল্প বিপ্লব সেটা কিন্তু বস্ত্র শিল্পের হয়। এবং ম্যানচেস্টার, লিভারপুল এইসব জায়গায় যে বড় বড় বস্ত্র কারখানা তৈরি হয়েছিল, সেই কারখানার উৎপন্ন পণ্য সামগ্রী অর্থাৎ বস্ত্র, অল্প দামে ভালো বস্ত্র, এই বস্ত্র ভারতীয় বাজার ছেয়ে যায়। এবং এদেশের যারা কুটির শিল্পে যারা তাঁতি, যারা বাড়ি বসে তাঁত সারাদিন হয়তো একটা কাপড় তৈরি করছে, তারা এবং সেটা অনেক বেশি দামে বিক্রি করতে হচ্ছে, নাহলে তার মজুরিটা উঠবে না। তো এই বস্ত্র কেনার কিন্তু কেউ নেই, কারণ অল্প দামে ব্রিটিশ কাপড় তারা পেয়ে যাচ্ছে ভারতীয়রা। ফলে এদেশের কুটির শিল্পের তাঁতিরা কিন্তু মার খাচ্ছে, তাদের যে বস্ত্র বা তাদের উৎপন্ন পণ্য বাজারে কিন্তু টিকতে পারছে না। অর্থাৎ দেশীয় বস্ত্র শিল্প একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে ইংরেজদের আবির্ভাবের ভিতর দিয়ে। এইভাবে কুটির শিল্প কিন্তু ধ্বংস হচ্ছে। এখানে ড্যানিয়েল ডেফো বলে একজন ব্যক্তি, ইংরেজ লেখক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন রবিনসন ক্রুসো। সেই গ্রন্থে বলছেন যে ইংরেজদের থাকার ঘর, শোবার ঘর, রান্নাঘর, সমস্ত ঘরে যেখানে যত কাপড় চোপড়ের দরকার, মানে এমনকি জানলার পর্দা পর্যন্ত, সমস্ত জায়গায় কিন্তু ভারতীয় বস্ত্রের একটা ব্যাপক চাহিদা ছিল। কিন্তু শিল্প বিপ্লবের ফলে সেই চাহিদা ধ্বংস হয়ে যাচ্ছে। চাহিদা যতটা না ধ্বংস হয়েছে, তার থেকে বেশি হয়েছে ইংরেজদের নীতির কারণে। কারণ ইংরেজ গভর্নমেন্ট চায়নি যে ভারতীয় বস্ত্র ইংল্যান্ডে গিয়ে বিক্রি হোক, তার জন্য তারা শুল্ক প্রাচীর তৈরি করে এবং তাদের দেশে যে শিল্প তাকে তারা সংরক্ষণ করে। অর্থাৎ ইংরেজদের এই সংরক্ষণ নীতি বা তাদের এই শুল্ক প্রাচীর গড়ে তোলা, এর ভিতর দিয়ে ভারতীয় বস্ত্র কিন্তু ইংরেজদের বা ইংল্যান্ডের বাজারে ঢুকতে পারেনি, চাহিদা থাকা সত্ত্বেও। তাই এই কারণে একটা সময় দেশীয় শিল্পের অবনতি হচ্ছে। 4 নম্বর পয়েন্ট দেখো, শিল্প বিপ্লব। তো শিল্প বিপ্লব একটা বড় ম্যাটার। ইংল্যান্ডে যে ইন্ডাস্ট্রি হয়, হেভি ইন্ডাস্ট্রি বা শিল্প বিপ্লব, তার ফলে ইংল্যান্ড থেকে উৎপন্ন পণ্য সামগ্রী ভারতের বাজারে চলে আসে এবং তার সাথে পাল্লা দিতে পারে না এদেশের হাতে তৈরি করা যেসব কুটির শিল্প, সেই শিল্প কিন্তু পাল্লা দিতে পারেনি। তাই শিল্প বিপ্লব এদেশের শিল্পকে, অর্থাৎ এদেশের কুটির শিল্পকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। তাই ডক্টর রমেশ চন্দ্র দত্ত, একজন ঔপনিবেশিক অর্থনীতিবিদ, তিনি বলছেন যে পাওয়ার লুমের আবিষ্কার। পাওয়ার লুমটা কি? বস্ত্র শিল্পে এই যে যন্ত্রচালিত তাঁত, হাতে বোনা তাঁত কুটির শিল্পে ভারতীয়রা ব্যবহার করত, আর ইংরেজরা তৈরি করেছিল পাওয়ার লুম, অর্থাৎ যন্ত্রচালিত তাঁত। এই যন্ত্রচালিত তাঁতে অল্প সময়ে অনেক বেশি পরিমাণে বস্ত্র উৎপাদন করা সম্ভব। তাহলে এই পাওয়ার লুমের আবিষ্কারের ফলে ভারতবর্ষের কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, এ দেশের বস্ত্র শিল্প ধ্বংস হয়ে যায়। ডক্টর রমেশ চন্দ্র দত্ত তিনি এই কথা বলছেন। এরপরে দেখো অসম শুল্ক নীতি। তা অসম শুল্ক নীতি দুদিক থেকে রয়েছে। এক, ভারতবর্ষে ইংরেজরা একচেটিয়া বাণিজ্য করছে, তাদের কোনো কর দিতে হচ্ছে না, পাশাপাশি ভারতীয় বণিকদের কিন্তু কর দিয়ে ব্যবসা করতে হচ্ছে, ফলে একটা অসম শুল্কের মধ্যে তারা পড়ছে। এছাড়া ইংরেজরা তাদের বণিকদের স্বার্থ রক্ষার জন্য তারা একটা শুল্ক প্রাচীর গড়ে তুলেছিল, যাতে ভারতীয় বস্ত্র ইংল্যান্ডে না ঢুকতে পারে, আবার ইংল্যান্ডের বস্ত্র যাতে ভারতে প্রবেশ করতে পারে তার জন্য তাদেরকে একচেটিয়া বাণিজ্যের অধিকার দেওয়া হয়েছিল। আর উল্টো দিকে ভারতীয়রা কিন্তু এই অসম শুল্ক নীতির ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এরপর দেখো অবাধ বাণিজ্য নীতি। তো ইংরেজরা অবাধে বাণিজ্য করতো, কোনো কর দেওয়া লাগতো না, এবং এই অবাধে বাণিজ্যের মধ্য দিয়েই এদেশের কুটির শিল্প একেবারে ধ্বংস হয়ে যায়। তো এই যে কারণগুলো আমি এখানে বললাম, 1 থেকে 6টি কারণ আছে, এগুলো মেন কারণ। এগুলি ছাড়াও কিন্তু আরো কতগুলি অন্যান্য কারণ রয়েছে কুটির শিল্পের ধ্বংসের জন্য। দেখো অন্যান্য কারণে প্রথমে বলা হচ্ছে যে দেশীয় শিল্প সংস্থার অভাব। এদেশে কোনো শিল্প সংস্থা, কোনো অর্গানাইজেশন গড়ে ওঠেনি যে ভারতবর্ষে কোনো কুটির শিল্পকে জাগিয়ে তোলা বা অন্য কোনো ভারী শিল্প গড়ে তোলা ইত্যাদি ক্ষেত্রে যে শিল্প সংস্থার প্রয়োজন, যে সংগঠনের প্রয়োজন, সেটা কিন্তু ভারতবর্ষে ছিল না। এছাড়া দেশের যারা রাজারা ছিলেন বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রদেশে, প্রায় ভারতবর্ষে 600-র উপরে রাজ্য ছিল, এইসব রাজ্যের রাজারা কিন্তু কোন রকম পৃষ্ঠপোষকতা করেনি এইসব শিল্পগুলি। অর্থাৎ রাজাদের পৃষ্ঠপোষকতার অভাবেও কিন্তু শিল্প ধ্বংস হয়ে যায়, কুটির শিল্প। আরেকটি কারণ হচ্ছে দেখো মোগল সাম্রাজ্যের পতনের পর ইংরেজরা যখন ভারতবর্ষে আসে তখন মোগল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এবং ভারতবর্ষে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই রাজনৈতিক বিশৃঙ্খলা কিন্তু অনেকটা দায়ী ছিল
এই কুটির শিল্পের ধ্বংসের জন্য। এবং আরেকটি কারণ যেটা, যে ইংরেজরা যখন, তারা তো ইংরেজি জানে, বাংলা জানতো না, এদেশে এসে ব্যবসা বাণিজ্য করার সময় তারা এদেশের বণিকদের কাছ থেকে, কারিগরদের কাছ থেকে যেসব মালপত্র কিনতো, তারা কিন্তু একজন করে মাঝখানে একটা দালাল নিযুক্ত করেছিলেন, যাদেরকে বলা হয় কুঠিয়াল বা গোমস্তা। তো ইংরেজদের এই সেকেন্ড হ্যান্ড যারা ছিল, এই গোমস্তা, কুঠিয়াল, তারাও কিন্তু অত্যাচার করতেন এই সব বণিকদের উপরে, সব তাঁতিদের উপরে, কুমোর কামারদের উপরে। ফলে তাদের অত্যাচারের ফলে কিন্তু কুটির শিল্প মাথা তুলে দাঁড়াতে পারেনি এবং কুটির শিল্প একটা সময় ধ্বংস হয়ে যায়। তা অনেকগুলো কারণ বললাম, এই সব কারণের ফলেই কিন্তু অবশিল্পায়ন হয়েছিল এবং অবশিল্পায়নের কারণ বললাম এগুলো। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ফলাফল। দেখো 10 নম্বরের প্রশ্ন হতে পারে, কিন্তু এটা কিন্তু 5 নম্বরের টিকা হিসাবেও তোমাদের আসতে পারে। সেখানে কারণ বলতে পারে 5 নম্বরের টিকা, বা ফলাফল বলতে পারে 5 নম্বরের টিকা। এরপরে আমরা যে বিষয়টি আসবো সেটি হচ্ছে ফলাফল। তো দেখো ফলাফলটা খুব এফেক্টেড হয়েছিল ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশের উপরে, বাংলাদেশের অর্থনীতির উপরে এর একটা বিরূপ প্রভাব পড়েছিল। আর যখন অর্থনীতির উপর প্রভাব পড়ছে, তখন তার প্রভাব গিয়ে পড়ছে সামাজিক ক্ষেত্রে, এবং সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এই অবশিল্পায়নের একটা মারাত্মক কুপ্রভাব পড়েছিল। প্রথম যেটা প্রভাব দেখো, কর্মহীনতা। তো এদেশের লক্ষ লক্ষ যারা হচ্ছে তাঁতি, কুমোর বা যারা শিল্পী, তারা কিন্তু বেকার হয়ে গিয়েছিল এই অবশিল্পায়নের ভিতর দিয়ে। কুটির শিল্প ধ্বংস হয়ে গেলে তারা কর্মচ্যুত হয়ে পড়ে। তাই ডক্টর এন.কে. সিনহা বলছে, ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশে প্রায় 10 লক্ষ কারিগর তারা কিন্তু বেকার হয়ে গিয়েছিল। এরপরে দেখো কুটির শিল্পের ধ্বংস সাধন। তো এদেশের কুটির শিল্প একেবারে ধ্বংস হয়ে যায় এবং কুটির শিল্প আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। পরবর্তীকালে ভারতবর্ষে ইংরেজদের দয়া দাক্ষিণে অনেক ভারী শিল্পের আবির্ভাব হয়েছে ঠিকই, কিন্তু কুটির শিল্পের পুনরুজ্জীবন আর কিন্তু সম্ভব হয়নি, এবং এই সময়ই কুটির শিল্প একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট দেখো, শহরগুলির শ্রীহীনতা। কুটির শিল্পের ধ্বংসের ফলে বাংলাদেশের অনেক নামি দামি যেসব শহর ছিল, যেমন মুর্শিদাবাদ, ঢাকা, এইসব শহর কিন্তু শ্রীহীন হয়ে পড়ে, এবং এইসব জায়গার যারা কর্মহীন তাঁতি বা অন্যান্য যারা কারিগর, তারা এইসব শহর ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে চলে যায়। ফলে শহরগুলি হয়ে পড়ে শ্রীহীন, জনশূন্য। এর পরের পয়েন্ট দেখো, কাঁচামাল সরবরাহকারী দেশে রূপান্তরিত হচ্ছে। তাহলে ভারতবর্ষ একসময় কুটির শিল্পের জন্য বিখ্যাত ছিল, সেই দেশ এখন কিসে পরিণত হলো না, কাঁচা মাল রপ্তানিকারক হিসেবে এই দেশ পরিণত হলো ইংরেজদের কাছে। ইংল্যান্ডে যে শিল্প কলকারখানাগুলি চলতো, বিশেষ করে বস্ত্র শিল্প, সেই বস্ত্র শিল্পের জন্য কাঁচা মাল কি না, তুলো, যেটা মহারাষ্ট্রে তৈরি হয় ল্যাটেরাইট মৃত্তিকায়। তা ভারতবর্ষ থেকে এই তুলো, কাঁচা তুলো কিন্তু হিউজ পরিমাণে ইংল্যান্ডে রপ্তানি হতে থাকে, এবং ভারতবর্ষ এই কাঁচা মাল রপ্তানিকারক দেশে পরিণত হয়। তারা নিজেরা কোনো শিল্প কলকারখানা তৈরি করতে পারেনি, যা ছিল সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। আরো বিপরীতে দেখা যাচ্ছে যে এদেশ থেকে প্রচুর পরিমাণে কাঁচা মাল ইংল্যান্ডে রপ্তানি করছে ভারত, এবং তারা করছে সেটা ইংরেজরা করছে, ভারতীয়রা নয়। তাই কুটির শিল্পের ধ্বংস হচ্ছে এবং পাশাপাশি ভারত হয়ে উঠছে রপ্তানিকারক দেশে। কৃষির উপর চাপ বৃদ্ধি। কেন কৃষির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে? কারণ যখন শিল্প কলকারখানা ধ্বংস হয়ে যাচ্ছে, কুটির শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কারিগররা জীবিকার তাগিদে তারা জমির উপরে গিয়ে প্রেসার তৈরি করছে, এবং তারা চাষবাসের ভিতর দিয়ে তারা জীবিকা নির্বাহের চেষ্টা করছে। এর ফলে জমির দাম বেড়ে যাচ্ছে এবং জমির উপরে একটা অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছে। তাই এখানে অর্থনীতিবিদ রমেশ চন্দ্র দত্ত তিনি বলছেন যে বাংলাদেশের প্রায় 80% মানুষ তারা কিন্তু কৃষি কাজের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, এবং কৃষির উপরে একটা অসম চাপ তৈরি হয়। ফলে একটা ভারসাম্য, জমির উপরে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্যটা কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। এর পরের পয়েন্ট দেখো কি হচ্ছে, যে গ্রামীণ অর্থনীতিতে ভাঙন। দেখো ইংরেজরা এদেশে আসার আগে এদেশের যে গ্রামীণ অর্থনীতি সেটি ছিল স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ একটা গ্রামের যা যা প্রয়োজন তা সেই গ্রামেই উৎপাদন হতো, এবং গ্রাম স্বনির্ভর ছিল। গ্রামের মানুষেরা সেই তাদের নিজস্ব উৎপাদন দিয়ে তারা সারা বছর নিজেদের জীবিকা নির্বাহ করতে পারত। অর্থাৎ গ্রামের অর্থনীতি ছিল গ্রাম কেন্দ্রিক, একটা অঞ্চল কেন্দ্রিক, এবং ক্ষুদ্র অর্থনীতি হলেও তারা ছিল কিন্তু স্বয়ং সম্পূর্ণ। কিন্তু এই কুটির শিল্প ধ্বংস হয়ে যাওয়ার পর, গ্রামের যারা কারিগর তারা কর্মচ্যুত হয়ে যাওয়ার পর গ্রামের অর্থনীতির ব্যালেন্স নষ্ট হয়ে যায়, গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ছে। এরপরে দেখো সূক্ষ্ম ও শৌখিন যেসব শিল্প ছিল তা কিন্তু অবলুপ্ত হচ্ছে। সূক্ষ্ম শৌখিন শিল্প বলতে বস্ত্রকে কেন্দ্র করে দেখা যাচ্ছে, বস্ত্রের উপরে অনেক ধরনের হাতের কাজ হয়, সেলাইয়ের উপরে। এই যখন কুটির শিল্পটাই থাকছে না,
তখন এইসব সূক্ষ্ম শিল্পের তো আর কোনো প্রয়োজন নেই। এছাড়া দেশীয় রাজারা তারাই পৃষ্ঠপোষকতা করতেন এইসব সূক্ষ্ম শিল্পে বা কারুকার্যময় এইসব শিল্পে। তা দেশীয় রাজাদের পৃষ্ঠপোষকতার অভাবে এবং কুটির শিল্প ধ্বংস হওয়ার কারণে এইসব সূক্ষ্ম শিল্পেরও কিন্তু অপমৃত্যু ঘটছে। তো এই ছিল এর ফলাফল আর এই ছিল এর কারণ। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে কি অবশিল্পায়ন হয়েছিল? এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক দেখা দিয়েছে। মার্কিন গবেষক ডেভিড মরিস এবং ড্যানিয়েল থার্নার এবং স্যার থিওডর মরিসন এই তিনজন গবেষণা করে বলছেন যে ভারতে অবশিল্পায়ন হয়নি, বরং ইংল্যান্ডে যে সুতো তৈরি হয়েছিল সেই সুতো অল্প দামে পাওয়া যেত, সেই সুতো ভারতবর্ষে প্রচুর পরিমাণে আমদানি হয়, সেই সুতোকে কাজে লাগিয়ে এদেশের তাঁতিরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। সেই সুতো দিয়ে তারা তাঁত বুনে তারা কিন্তু আবার স্বনির্ভর হয়ে উঠেছিল, তারা তাদের কুটির শিল্পকে বাঁচাতে পেরেছিল। যদিও এটা এক পেশে একটা বক্তব্য এবং এর বিরুদ্ধে বিরোধিতা করেছেন ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, তপন রায়চৌধুরী, বিপান চন্দ্র এবং অমিয় বাগচি এবং জাপানি ঐতিহাসিক তরু মাতসুই। তারা বলছেন যে ভারতবর্ষে অবশিল্পায়ন হয়েছিল, এটা ধ্রুব সত্য, এবং ভারতবাসী এই অবশিল্পায়নের ভিতর দিয়ে দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়েছিল। তাই এই ছিল অবশিল্পায়ন নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এই অবশিল্পায়নের এই উত্তরটি তোমরা যারা পরীক্ষা লিখবে তারা ঠিক এইভাবে প্রথমে তার কারণগুলো মেনশন, প্রথমে অবশিল্পায়ন কাকে বলে, তার সংজ্ঞাটা কি, এবং তারপরে তার কারণগুলো কি, কারণগুলো পয়েন্ট ধরে ধরে মেনশন করতে হবে, এবং তারপরে শেষে তার যে ফলাফলগুলো রয়েছে, ফলাফলের যে পয়েন্টগুলোর কথা আমি বললাম, এই পয়েন্টের উপরে বেস করে এই ফলাফলটাকে ডিসকাস করতে হবে, এবং শেষে অবশিল্পায়ন আদবে হয়েছিল কিনা, এটা কোনো মিথ কিনা, লোকশ্রুতি জনশ্রুতি কিনা, বা বাস্তবে হয়েছিল কিনা, তা নিয়ে যে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে, যে তর্ক বিতর্ক, সে বিষয়টাও কিন্তু মূল্যায়নের অংশে উল্লেখ করতে হবে। করে এই অবশিল্পায়নের উত্তরটি তোমাদেরকে তৈরি করতে হবে, যেহেতু 10 নম্বর মানে 500 ওয়ার্ডের, তা সেই উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ অবশিল্পায়ন বা দেশীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণ। 20 নম্বরের অ্যান্সারটি তোমরা এইভাবে লিখবে। ব্রিটিশ ভারতে অর্থনীতির একটি বিতর্কিত বিষয় হলো অবশিল্পায়ন। অবশিল্পায়ন সত্যই হয়েছিল কিনা বা এর ফলে ভারতবর্ষ কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইত্যাদি প্রশ্নকে কেন্দ্র করে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে তীব্র মতানৈক্য সৃষ্টি হয়েছে। অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য অবশিল্পায়নের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, অবশিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত অবস্থা, অর্থাৎ শিল্পের অধোগতি। শিল্পকর্মে নিয়োজিত মানুষের সংখ্যা কৃষিকর্মে নিয়োজিত মানুষের অনুপাতে বৃদ্ধি পায়, তাকে শিল্পায়ন বলে। আর এর বিপরীত অবস্থা হলে, অর্থাৎ দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদে জীবিকা অর্জন শুরু করে অথবা জাতীয় আয়ে কৃষিজ অংশ বাড়তে থাকে আর শিল্পজ অংশ কমতে থাকে, তাকে অবশিল্পায়ন বলা হয় বা বলা চলে। এরপরে দেখো, এটা সংজ্ঞা বা ইন্ট্রোডাকশন দেওয়া হলো। এর পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে। রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে, মদন মোহন মালব্য প্রমুখ জাতীয়তাবাদী অর্থনৈতিক ঐতিহাসিক গণ যে সকল অস্ত্রে ব্রিটিশ সরকারকে আক্রমণ করেছিলেন তার মধ্যে অবশিল্পায়ন অন্যতম। রমেশচন্দ্র দত্ত দেখিয়েছেন 1859 সালে ইংল্যান্ড থেকে যে পরিমাণ বস্ত্র আনা হতো তা 10 বছরে দ্বিগুণ হয়ে গেছে। তার মতে আমদানির এই বাড়ন্তের অর্থ হল ভারতীয় শিল্পের ক্রমিক অধোগতি। অন্যদিকে ভারত থেকে সুতি বস্ত্র রপ্তানির পরিমাণ 1811 থেকে 12 থেকে 1850 থেকে 51 মধ্যে 33% থেকে 3% নামে। ফলত নতুন শিল্প গড়ে না ওঠায় কর্মচ্যুত শ্রমিকরা কৃষিতে সামিল হয়। তাদের মতে ইংল্যান্ড চেয়েছিল ভারতবর্ষকে তাদের পণ্যের সবচেয়ে বড় বাজার বানাতে এবং ইংল্যান্ডে শিল্পের কাঁচামাল সরবরাহকারী দেশ হিসেবে তাদের ভারতীয় শিল্পের সর্বনাশ চেয়েছিল। এই বক্তব্যের সমর্থনে আদমশুমারির একটি পরিসংখ্যান দেওয়া হলো। এখানে দেখো, নিযুক্ত কর্মীর সংখ্যা, কৃষি, বন বিভাগ, মৎস্য চাষ, শিল্প, খনি, কাজ নির্মাণ। 1881 সালে 7 কোটি 17 লক্ষ থেকে 1931-এ 10 কোটি 2 লক্ষ।
2,11,00,000 থেকে 1,29,00,000। প্যারা করে দেখো কি বলা হয়েছে। ভারতে সুতি বস্ত্রের রপ্তানি বা ল্যাঙ্কাশায়ারের কাপড়ে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল, এ কথা মানতে অনেকে রাজি নয়। পরিসংখ্যানগত ভুল ত্রুটি ব্যাপারটি তালগোল পাকিয়েছে। ড্যানিয়েল থার্নার বলেন যে 1881 থেকে 1931-এর মধ্যে ভারতে যে সকল জনগণনা হয়েছে তা ছিল যথেষ্ট ত্রুটিপূর্ণ। কৃষিজীবীর সাথে মৎস্যজীবী ও অরণ্য সম্পদ ব্যবহারকারী মানুষদের ঢুকিয়ে ও শিল্পে নিযুক্ত মানুষদের খনিকর্মী ও নির্মাণে ঢুকিয়ে চিত্র বদলে দেওয়া হয়েছে। বস্তুত 1881 থেকে 1931-এর মধ্যে এদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন যে পরিসংখ্যানের উপর নির্ভর করে অবশিল্পায়ন সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে আসা যায় না। প্যারা করে দেখো, মরিস কিন্তু বিলাতি পণ্য আশায় ভারতের সুতি বস্ত্র ধ্বংস হয়েছে এ কথা মানতে নারাজ। তিনি বলেন ইংরেজরা বস্ত্রের সাথে কলে তৈরি সুতাও এনেছে ও সেই সুতা সস্তা দরে কিনে ভারতীয় কুটির শিল্পীরা কাজে লাগাতে পারলে আরও বেশি করে কাপড় তৈরি করতে পারত এবং বিলাতের কাপড়ের সাথে পাল্লা দিতে পারত। তার দ্বিতীয় মত হলো তখন এদেশে কাপড়ের যে চাহিদা বেড়েছিল তার দেশীয় তাঁতে তৈরি বস্ত্রের দ্বারা কোনো মতেই মেটানো সম্ভব ছিল না। সেই জন্য বিলাতি কাপড় এসে সেই শূন্য স্থানটা পূরণ করেছিল মাত্র। প্যারা করে এখন মরিসের বক্তব্যের সার্থকতা নিয়ে 3 দিক থেকে সমালোচনা হয়েছে। তপন রায়চৌধুরী বলেছেন যে মরিস কেবল কত তাঁতি বস্ত্র উৎপাদন ছেড়ে দিল সেটাই দেখিয়েছেন, কিন্তু এর গুণগত দিকটি তিনি দেখাননি। আমাদের দেশীয় শিল্পের যে দক্ষতা নষ্ট হয়ে গিয়েছিল সেটা তিনি দেখাননি। দ্বিতীয়ত, তরু মাতসুই 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত ইন্ডিয়ান ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি রিভিউতে বলেছেন এদেশে যারা সুতা তৈরি করত তারা বিলাত থেকে সুতো আসায় কাজ ছাড়তে বাধ্য হলো। এদের সংখ্যাও নেহাত কম ছিল না। এই সুতো তৈরি ও বস্ত্র শিল্পের সাথে সম্পৃক্ত। সমাচার দর্পণের একটি সংখ্যায় তরু মাতসুই এর বক্তব্যের সমর্থন মেলে। সেখানে এক সুতো কাটুনির অবস্থা কি করুণ হয়েছিল বিলাত থেকে সুতো আসার ফলে তা চিত্রিত আছে। তৃতীয়ত, বিপানচন্দ্র একটি পরিসংখ্যান দিয়ে বিলাতি বস্ত্র ও সুতা আমদানির ফলে এদেশের চিরাচরিত কুটির শিল্প কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তা দেখিয়েছেন। এর দ্বারা বিপানচন্দ্র বলতে চেয়েছেন যে হারে বিলাতি সুতা ভারতে আসতো তার থেকে অনেক বেশি হারে বিলাতি কাপড় এদেশে আসায় বস্ত্রের উৎপাদন বাড়তে পারেনি। দ্বিতীয়ত, কলে সুতো আমদানি করেও তাতে তৈরি বস্ত্রের উৎপাদন তেমন বাড়েনি, কেননা এটা কলে বানানো হলেও তা হস্তচালিত তাঁতের পক্ষে তা সম্ভব ছিল না। ফলে দেশীয় বস্ত্রের পক্ষে বিলাতি বস্ত্রের সাথে প্রতিযোগিতা করা সম্ভব হয়নি। এরপরে দেখো প্যারা করে, ভারতে অবশিল্পায়নের কথা সহজেই অনুমান করা যায় বিভিন্ন সূত্র, যেমন সেন্সাস ফেমিন রিপোর্ট, রিজিওনাল ইন্ডাস্ট্রিয়াল সার্ভের রিপোর্ট থেকে। এ প্রসঙ্গে 1890 সালে কলিন এবং 1908 সালে কামিং এর সার্ভের কথা উল্লেখযোগ্য। স্বদেশী আন্দোলনের যুগেও দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য এবং তার উন্নতি ঘটাবার জন্য যে প্রচেষ্টা গৃহীত হয়েছিল তা থেকে বোঝা যায় অবশিল্পায়ন এসেছিল এবং তা থেকে রেহাই পেতে স্বদেশী নেতৃবর্গ সচেষ্ট ও উদ্যোগী হয়েছিল। প্যারা করে, সম্প্রতি অধ্যাপক অমিয় বাগচি 1809 সালে বিহারের কয়েকটি জেলায় হ্যামিল্টন বুকাননের প্রতিবেদন ও 1901 সালের আদমশুমারির তুলনা করে এই সিদ্ধান্তে আসেন যে শিল্পে নিযুক্ত কর্মীর সংখ্যা 18.6% থেকে নেমে 8.5% দাঁড়িয়েছিল ও সুতা, কাটুনি ও তাঁতির সংখ্যা অনেক কমে গিয়েছিল। এখানে ভারতে বস্ত্রশিল্প ও রেশম শিল্পের পরিসংখ্যানগত উল্লেখ সহ অবশিল্পায়নের ব্যাপারটি দেখা দরকার। দেখো এখানে একটা ছক রয়েছে, এটা তোমরা দেখে লিখে নেবে।
এবং এখানে আরও একটি ছক রয়েছে, এই দুটি ছক তোমরা লিখতে পারো বা এগুলো অ্যাভয়েড করতেও পারো। প্যারা করে দেখো কি বলা হয়েছে, 1815 সালে মাদ্রাজে যে কাপড়ের দাম ছিল 6 টাকা, 1844-এ তা এসে দাঁড়ায় 3 টাকা তে। ফলে 1815 সালে তাঁতিরা যে কাপড় বিক্রি করতো 2 টাকা, 1844-এ তার পরিমাণ হয় 25 থেকে 50 পয়সা। দক্ষিণ ভারতে কাপড়ের দাম হ্রাস পায় 35%, ফলে তাঁতিদের প্রকৃত আয় হ্রাস পায় 75%। এভাবে কাপড়ের দাম পড়ে যাওয়ায় কাপড়ের উৎপাদন হ্রাস পায় ও তাঁতিদের বেঁচে থাকা কষ্টকর হয়। ফলে কৃষিক্ষেত্রে ভিড় বাড়ে। রমেশচন্দ্র দত্তের মতে মোট জনসংখ্যার 80% কৃষি নির্ভরশীল হয়ে পড়ে 19 শতকে। প্যারা করে দেখো, গ্যাটগিলের মতে শুধু বিদেশি ইংরেজদের আক্রমণেই দেশীয় বস্ত্রশিল্প ধ্বংস হয়েছিল তা নয়, দেশীয় রাজা নবাব জমিদারদের পতনের ফলে দেশীয় বস্ত্রের চাহিদা হ্রাস পেয়েছিল ও ইংরেজদের সংস্পর্শে অনেকেই বিদেশি কাপড় ব্যবহার করতে থাকে। রানাডে, অমিয় বাগচি, রমেশচন্দ্র দত্ত প্রমুখের মতে ইংরেজরা তাঁতিদের তাঁত ছেড়ে তুলা চাষে বাধ্য করেছিল। এটা ছিল রাজনৈতিক চাপ। অর্থনৈতিক ক্ষেত্রে প্রথমত শুল্ক বৃদ্ধি করে ও রপ্তানির পরিমাণ হ্রাস করে, দ্বিতীয়ত স্বল্প মূল্যে ও কম আমদানি শুল্কে বিদেশি কাপড় এদেশে এনে বিক্রয় করে। দেশীয় শিল্প ধ্বংসার্থে ব্রিটিশদের অন্যায্য শুল্ক নীতির পরিমাণজনিত একটি পরিসংখ্যান নিম্নে দেওয়া হলো। এখানে দেখো দুটো ছক দেওয়া আছে, এখানে কত টাকা কত সালে শুল্ক চাপানো হয়েছে তার একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। প্যারা করে লিখবে, বস্ত্রশিল্প ভাঙনের ফলে সামগ্রিক অর্থনীতিতে কোনো ভারসাম্যহীনতা দেখা গিয়েছিল কিনা এই প্রশ্নে আর.সি. মজুমদার, বি.ডি. বাসু বলেন, একটা বিশৃঙ্খলা দেখা দিলেও সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বিনষ্ট হয়নি। ড্যানিয়েল থার্নারের মতে বাংলাদেশে বা ভারতে এই অবশিল্পায়ন বিশ্বব্যাপী ফলাফলের একটি অনিবার্য অঙ্গ, অর্থাৎ কুটির শিল্পের অনিবার্য অবনতি অবসম্ভাবী ছিল। থার্নারের এ মতের বিরোধিতা করে অমিয় বাগচি বলেন, রাশিয়াতে একই সাথে কুটির শিল্প ও যন্ত্রশিল্পের বিকাশ ঘটেছিল। আসলে এদেশে যদি রাজনৈতিক স্বাধীনতা থাকতো তাহলে ব্রিটিশরা ভারতীয় শিল্প ধ্বংস করতে পারত না। দেবেন্দ্র বিজয় মিত্র বলেন, 19 শতকে 30 ও 40-এর দশকে ধীরে ধীরে হলেও বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যায়। প্যারা করে দেখো, বস্ত্রশিল্পের ন্যায় রেশম শিল্পেও ধ্বংসের ক্ষেত্রেও একই কারণ দায়ী ছিল। ইংরেজদের রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক ক্ষেত্রে বিবিধ অসাম্য নীতি, উৎপীড়নের প্রভৃতির ফলে রেশম শিল্পের সাথে জড়িত ব্যক্তিরা রেশম বেকার হয়ে যায় এবং কেউ কেউ নামে মাত্র মূল্যে ইংরেজদের ফিলেচার ফ্যাক্টরিতে রেশম সুতো কাটতে বাধ্য হয়েছিল। এন.কে. সিনহা বলেন যে একজন ফিলেচার রেশম কর্মী 12 আনা 3 পাইয়ের বেশি উপার্জন করতে পারত না। তিনি কনসিডারেশন ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বইতে ইংরেজদের এক্ষেত্রে অত্যাচারের বিবরণ দিয়েছেন। প্যারা করে দেখো, এখানেও একটি ছক দেওয়া হয়েছে। 18 শতকের শেষার্ধ থেকে 19 শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত কাঁচা রেশমের অবশিল্পায়ন ঘটেছিল। নিম্নে পরিসংখ্যান থেকে বিষয়টি স্পষ্ট হয়। তো এখানে এই ছকটি লিখতে পারো তোমরা। এছাড়া রেশম শিল্পে নিযুক্ত কর্মী হ্রাস পায়। 1808 সালে মালদহে তাঁতের সংখ্যা 11,000 থেকে কমে 4,000 এসে দাঁড়ায়। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে মুর্শিদাবাদে 12,000 থেকে কমে 2,500 এসে দাঁড়ায়। ফলত এই সব শিল্পে নিযুক্ত কর্মীরা কর্মচ্যুত হয়ে কৃষিতে ভিড় জমায়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। এখানে একটা কনক্লুশন বা এখানে একটা মূল্যায়ন করা হয়েছে যে অবশিল্পায়ন আদপে হয়েছিল কিনা। উপরোক্ত আলোচনার ভিত্তিতে উপসংহারে একথা বলা যায় যে মরিস ডি মরিস ব্রিটিশ ভারতে অবশিল্পায়নের ব্যাপারটিকে যে বানানো বা মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন তা সবৈব সত্য নয়। তিনি তার বক্তব্যের পশ্চাতে তেমন তথ্য পরিবেশন বা যুক্তি দেখাতে পারেননি। পক্ষান্তরে আধুনিক ভারতীয় অর্থনীতিবিদ ও ঐতিহাসিকগণ ব্রিটিশদের দেওয়া তথ্য থেকে ও বিভিন্ন সরকারি রিপোর্ট থেকে, বিশেষত সুতি বস্ত্র, রেশম বস্ত্র ও সুতা আমদানি রপ্তানির হিসাব থেকেও ভারতীয় শিল্পে নিযুক্ত কর্মীর সংখ্যার হ্রাস বৃদ্ধি দ্বারা মরিস ডি মরিসের বক্তব্যকে ভ্রান্ত বলে প্রমাণিত করেছেন। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা দরকার, ভারতীয় হস্তশিল্প বড় ধরনের আঘাত পেলেও
ভারতীয় শিল্প ঐতিহ্যে ছেদ পড়ল না। ঊনবিংশ শতকের মধ্যভাগে আধুনিক শিল্পের বিকাশের ফলে ক্ষয়ক্ষতি পুষিয়ে গেল। 1854-তে বোম্বাই শহরে সুতাকল প্রতিষ্ঠিত হয়, পাট শিল্পেরও বিকাশ ঘটল। এই শিল্পায়ন প্রমাণ করল ভারতে অবশিল্পায়ন সম্পর্কে বক্তব্য অনেকটাই অতিরঞ্জিত। পৃথিবীর সব দেশেই হস্তশিল্পের বদলে বস্ত্রশিল্পের বিকাশ ঘটে। পরাধীন ভারতে আধুনিক শিল্পায়নের গতি ছিল শ্লথ, তবু আধুনিক যন্ত্রের বিকাশ অর্থনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। অন্যদিকে লক্ষণীয়, ভারতীয় জাতীয়তাবাদী লেখকগণ হস্তশিল্পের ধ্বংসের জন্য আক্ষেপ করলেও তার পুনঃস্থাপন নিয়ে মাথা ঘামাননি বা আধুনিক শিল্পের বিকাশের বিরোধিতা করেননি, বরং তাকে স্বাগত জানিয়েছিল। কাজেই দেখা যাচ্ছে অবশিল্পায়নকে তারাও কিছুটা অবধারিত বলে ধরে নিয়েছিল। তো এই ছিল অবশিল্পায়নের উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। বা এই প্রশ্নটি যদি দেয় যে বস্ত্রশিল্পের ধ্বংসের কারণ, একই প্রশ্ন, যা অবশিল্পায়ন তাই বস্ত্রশিল্পের ধ্বংসের কারণ। এই উত্তরটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।